मोक्ष तक ले जाएंगे। ঠিক। उसी के एनालिसिस श्री নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠানে। जन जन की भाषा আমরা খুব অদ্ভুত রকম একটা চর্চাতে মগ্ন ছিলাম। চর্চাটা এটাই যে সম্প্রতিকালে শোনা যাচ্ছে গীতার ৩ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোক নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছে। কেন চর্চার কারণ, কেন মূল প্রতিপাদ্য এবং বিশ্লেষণে গীতার ৩ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোক উঠে আসলো, এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে আজকে। সজল কার্তি ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মূলত যেরকম আলোচনা হয়, একদিকে গুরুগম্ভীর, অন্যদিকে কিন্তু আমরা মানুষের সাধারণ সমস্যা নিয়ে লাইভ অনুষ্ঠানে ফোনও নিতে থাকবো। কাজেই যারা টিভিতে ফোন করবেন তারা ডেফিনেটলি ফোনের জন্য প্রস্তুত হন। অবশ্যই আমরা আলোচনায় থাকবো। সজল দাকে স্বাগত জানাই প্রথমে আজকের অনুষ্ঠানে। নমস্কার। অসাধারণ মুখবন্ধ। আজকে গীতার ৩ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোক। গীতায় ৯০০ শ্লোক আছে, তাহলে সব ছেড়ে দিয়ে ৩ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোকটা নিয়ে আমরা আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কেন? যথেষ্ট সিগনিফিক্যান্স আছে বর্তমান যুগের প্রেক্ষাপটের, ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে। গীতার ৩ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোক কিন্তু ভীষণভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী। ৩ নম্বর শ্লোকটা কি আছে আমরা একটু সেটাকে রিসাইট করি। ইয়দ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতরো জনঃ স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। ইয়দ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতরো জনঃ, এই পৃথিবীতে যারা শ্রেষ্ঠ ব্যক্তি, দোজ হু আর দ্য লিডার্স, তারা যেমন আচরণ করবে, লোকস্তদনুবর্ততে, তার পেছনে মানুষ সেটাই কিন্তু অনুসরণ করবে। আমরা প্রকৃতির জগতে দেখেছি, হাতির পাল বা যে কোনো যূথবদ্ধ প্রাণীর ক্ষেত্রে দেখেছি, একজন তাদের লিডার রয়েছে, সে যেমনভাবে চলছে পেছনের কিন্তু সেই তার সাঙ্গপাঙ্গরা তাকে কিন্তু অন্ধের মতন কিন্তু অনুসরণ করছে। এবার লিডার যদি ভুল করে তাহলে সাঙ্গপাঙ্গরাও ভুল পথে প্রধাবিত হবে। আজকে আমরা এক মহাপুরুষের জীবনবেদ নিয়েও আলোচনা করব, যিনি আমাদের মধ্যে ছিলেন এবং এই বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন। তার আগে আমরা বর্তমান যে ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে গীতার ৩ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোকটা যে কতখানি তাৎপর্যপূর্ণ তারই কিন্তু অনুধ্যান করব আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। অর্থাৎ সেই শ্লোকটাকে কিন্তু ধ্যান করব। প্রত্যেকটা শ্লোক কিন্তু গীতার কিন্তু মহামন্ত্র, সুতরাং এর কিন্তু অন্যথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং যা গীতায় বলা হয়েছে সেটা কিন্তু অকাট্য যুক্তি। সুতরাং আমরা আসছি যে লিডার, যিনি নেতা, তিনি যেভাবে চলবেন, লোকস্তদনুবর্ততে, তার পেছন পেছন কিন্তু সেইভাবেই কিন্তু মানুষ কিন্তু তার কথা শুনে তার আদর্শে আদর্শান্বিত হয়ে সেইভাবেই কিন্তু তারা কিন্তু পরিচালিত হবে। লিডার যদি ভুল পথে যায় তাহলে সংস্কৃতের আর একটা শ্লোকের কিন্তু অনুরণন আমরা করব, সেটা হচ্ছে অন্ধেন নিয়মানো যথান্ধ। অন্ধ যেমন অন্ধকে অন্ধকারে নিয়ে যায়, সুতরাং লিডার যদি ভুল করে তাহলে কিন্তু আমরা যার পেছনে আছি আমরাও কিন্তু ভুল পথে কিন্তু আমরা কিন্তু প্রধাবিত হব। সুতরাং আধুনিক যুগের প্রেক্ষাপটে এবং ভারতবর্ষের প্রেক্ষাপটে আমরা গীতার এই ৩য় অধ্যায়ের ২১ নম্বর শ্লোকটাকেই কিন্তু অনুধ্যান করছি। এবং কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের মধ্যেও যেন এই গীতার ২১ নম্বর শ্লোকেরই কিন্তু একটা ৩ নম্বর অধ্যায়ের ২১ নম্বর শ্লোকের কিন্তু ছায়াপাত ঘটছে। এনিওয়ে, আমরা আসছি একটা ছোট্ট উদাহরণ দিই। পারস্য দেশে একজন সুফি সাধক ছিলেন। সেই সুফি সাধক তার সাঙ্গপাঙ্গ নিয়ে বা তার শিষ্য ভক্তদের নিয়ে একদিন পথ চলছে। পথে যেতে যেতে সেই সুফি সাধক লক্ষ্য করলেন যে পথের পাশে যে নর্দমা রয়েছে সেখানে একটি লোক আকণ্ঠ মদ্যপান করে সেখানে পড়ে রয়েছে। এবং তার ওই দুর্দশা দেখে সুফি সাধক তখন তার শিষ্যদের বললেন যে তোমরাও যদি মদ্যপান করো কেউ, তাহলে কিন্তু এই রকম পরিণতি হবে। এই বলে সুফি সাধক শিষ্যদের নিয়ে যেই অ্যাবাউট টার্ন হয়ে ওখানে স্থানত্যাগ করতে উদ্যত হয়েছেন, সঙ্গে সঙ্গেই সেই যে মদ খেয়ে লোকটা অজ্ঞান হয়ে বা ওই নর্দমার মধ্যে পড়ে রয়েছে, সে কিন্তু হঠাৎ জেগে উঠে সুফি সাধককে বলছে, এই শুনুন, আপনার সঙ্গে কথা আছে। তো কী ব্যাপার? তো উনিও ফিরে দাঁড়িয়েছেন। এতক্ষণ যে নির্বিকার হয়ে পড়েছিল, এই কথার অনুরণন, সুফি সাধকের এই কথার অনুরণন তার হৃদয়কে স্পর্শ করেছে। সে তখন ওইখানেই শুয়ে শুয়েই বলছে নর্দমার মধ্যে যে আমি মদ খেয়েছি
আমি এখানে উল্টে পড়ে রয়েছি, আমার এই দুর্দশা হয়েছে, কিন্তু আপনি যেন আবার মদ খাবেন না। আপনি মদ খেলে আপনি তো যাবেন, পেছনে আপনার সাঙ্গপাঙ্গগুলোও যাবে। তখন সুফি সাধক ঘুরে গিয়ে শিষ্যদের বলছেন, এ কিন্তু খুব দামি কথা বলেছে। বলছে, আমি মদ খেয়েছি, আমি বিনষ্ট হচ্ছি, কিন্তু আপনি কিন্তু লিডার, সুতরাং আপনার চরিত্রটা ঠিক রাখতে হবে। আপনি যদি আমার মতন মদ্যপান করেন, তাহলে আপনিও যাবেন, পেছনের যারা আপনার শিষ্য ভক্তরা যারা এই যে চলছে সেনাবাহিনী, সবই কিন্তু আপনাকে অনুসরণ করে কিন্তু আমার মতন গাড্ডায় পড়বে। সুতরাং ইউ শুড বি অ্যালার্ট। একদম। যা হোক, এই ছোট ছোট ঘটনাগুলো আমরা রিক্যাপচুলেট করছি আজকের অনুষ্ঠানের প্রেক্ষিতে, যাতে আমরা এখান থেকে কিন্তু অনেক শিক্ষা নিয়ে জীবনে চলার পথটাকে কিন্তু মসৃণ করতে পারি, এবং আমাদের যে লিডাররা যারা ভুল ত্রুটি করছেন জীবনে চলার পথে, এবং তা আমরা যাকে আমরা অন্ধ অনুসরণ করছি, আমাদের কাছেও কিন্তু এটা শিক্ষণীয়। নব আলো আনন্দে জাগো, নব রবি কিরণে আমরা কিন্তু নিজেদেরকে রিডিসকভার করার কিন্তু প্রয়োজন হয়ে পড়ছে। আজকে আমরা অনুষ্ঠানের প্রেক্ষিতে ঋষি অরবিন্দের জীবনবেদ নিয়ে একটু আলোচনা করে আমরা মূল অনুষ্ঠানের মধ্যে ঢুকব। আলিপুরের প্রেসিডেন্সি জেলের প্রধান আকর্ষণ অরবিন্দ সেল। দিন কয়েক ওয়ার্ডে, তারপরে 9x11 ফুটের একটি ছোট্ট কক্ষটিতে অরবিন্দ বন্দী ছিলেন 5ই মে 1908 থেকে 6ই মে 1909 সাল পর্যন্ত। এখন সেটি একটি মন্দির তুল্য দর্শনীয় স্থান যে কোনো দর্শনার্থীর কাছে। এই মন্দিরের মধ্যে আছে ঋষি অরবিন্দের ছোট্ট একটি মূর্তি ও ছবি। ঘরটি আলোকিত রাখা হয় সারা রাত, সকালে পুজো হয় নিয়মিত। একজন সাজাপ্রাপ্ত আবাসিকই পুজো করে সেই ঘরটিতে শ্রী অরবিন্দের ফটোতে। শ্রী অরবিন্দের এই বন্দিদশার 100 বছর পর 2008 সালে সেই ঘরটি দেখার আই হ্যাভ দ্য অপরচুনিটি। থিয়েটার রোডের মামার বাড়িতে অরবিন্দর জন্ম হয়েছিল 1872 সালের 15ই আগস্ট। তাহলেও জেলের অ্যাডমিশন রেজিস্টারে শ্রী অরবিন্দের ঠিকানা ঘোষপাড়া, কোন্নগর, হুগলি। উচ্চতা 5 ফুট 6 2 ইঞ্চি, বয়স 37, চিবুকে ছুঁচলো দাড়ি, পিঠে 3টে তিল। 1908 সালের আলিপুর জেলে, এখনকার যেটা প্রেসিডেন্সি জেল, মে মাস থেকে ছিল ভরা সংসার। মানিকতলা বোমার মামলায় শ্রী অরবিন্দ ছাড়াও এসেছেন আরও 40 জন বিপ্লবী। এত ভিড় এবং কোলাহল পছন্দ নয় শ্রী অরবিন্দর, তাই তাকে একা রাখা হলো সেলে। কিন্তু তাতেও রেহাই নেই। রাত হলেই পাহারাদারদের ঘন ঘন কই হাই বলে তারস্বরে হাঁক, তন্দ্রা এলেও তার দফা রফা। এই সেলের মধ্যে শ্রী অরবিন্দের ভগবান বাসুদেবের দর্শন হয়। সেলের তাৎপর্য কেন? ভগবান বাসুদেবের দর্শন হয়। এবং শুধু তাই নয়, আমাদের বিবেকানন্দ, যিনি 1902 সালে দেহ রেখেছিলেন, 1908 সালে সূক্ষ্ম দেহে ঋষি অরবিন্দের ওই একাকিত্ব ঘোচানোর জন্য প্রায় ওই সেলে এসে কিন্তু হাজির হতেন এবং তাকে ভবিষ্যতের দিক নির্দেশ দিতেন। আমরা এটাও জানি, নেতাজি সুভাষ বোস যখন ছোটোবেলায় খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রায় মৃত্যুতুল্য ব্যাধি হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল সূক্ষ্ম দেহে। সেই জাতককে তিনি নব প্রাণে উজ্জীবিত করে ভারতবর্ষের এক মহান বিপ্লবীতে কিন্তু কনভার্ট করেন। সুতরাং মহাপুরুষরা চলে যান পৃথিবী ছেড়ে, কিন্তু তাদের কিন্তু লোকনাথ ব্রহ্মচারী যেমন আবার ফিরে এসছেন প্রায় 200 বছর পরে, তেমনি তারা কিন্তু মানব কল্যাণের জন্য বারবার কিন্তু আবির্ভূত হন, কখনো সূক্ষ্ম দেহে, কখনো বা অন্য দেহে এসে কিন্তু মানব কল্যাণের কিন্তু তারা কিন্তু ভেরি শঙ্খ বাজিয়ে রেখে যান। ঋষি অরবিন্দের বিপ্লবী, তিনি মানিকতলার মহামাল্লায় হয়ে ওখানে অ্যাডমিশন নিলেন। তারপরে ওখান থেকে 1 বছর পরে তিনি, সবাই কিন্তু নানা রকম সাজাপ্রাপ্ত হলো, কেউ হয়তো ফাঁসিতে ঝুলল, কিন্তু 1 বছর পরে কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সৌজন্যে তিনি কিন্তু বেকসুর খালাস পেয়ে ওখান থেকে বেরিয়ে এসে চন্দননগরে চলে যান। তারপরে ওখান থেকে তিনি যথারীতি পন্ডিচেরি, এবং সেখানে থেকে কিন্তু তার আধ্যাত্মিক জীবনের কিন্তু পূর্ণ বিকাশ হতে থাকে এবং তার হাত থেকে নিঃসৃত হতে থাকে লাইফ ডিভাইন, সিনথেসিস অফ যোগ, সাবিত্রী, এরকম অসংখ্য আধ্যাত্মিক জগতের আলোকপ্রাপ্ত অসংখ্য অমর গ্রন্থ তার হাত থেকে কিন্তু বেরোয়। ঋষি অরবিন্দের সিনথেসিস অফ যোগের একটা বিখ্যাত লাইন আমি এই হিসাবে কোট করছি, গ্রেট ইনডিড বাট ফিউ টু হুম সেলফ নলেজ from within will come and who need not pass under the dominant influence of a written book or a living teacher.
অর্থাৎ পৃথিবীতে এমন অনেক মানুষ বা মনীষী জন্মগ্রহণ করেন যাদেরকে শাস্ত্র পড়া মানে রিটেন বুক, মানে যেখানে কিন্তু ঈশ্বরের কথা লেখা আছে, যেমন আমি গীতাকে কোট করছি, গীতা, উপনিষদ, ভাগবত, বেদ, বেদান্ত, সংহিতা, কোনো কিছু পড়ার দরকার হয় না। এবং আমরা যেটা বলি যে গুরুকরণ ছাড়া ঈশ্বর লাভের পথ যেমন প্রশস্ত হয় না, কিন্তু এমন কিছু কতিপয় এবং বিরল মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আমি ফোন নিয়ে নিই চট করে, আবারও আলোচনায় যাব, একটু থামালাম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন আপনি? নমস্কার। আমি আগরতলা থেকে রাজশ্রী দে বলছি। আগরতলা থেকে বলছেন তো? কেমন লাগছে অনুষ্ঠান হ্যাঁ। দেখতে? খুব ভালো লাগছে স্যার। কতদিন ধরে দেখছেন এই প্রোগ্রাম? স্যার আমার মাঝে মধ্যেই দেখা হয়। মাঝে আমি মধ্যেই দিনভরই দেখা হয়। দেখছি। আজকে 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 কার জন্য ফোন করেছেন? আমি নিজের জন্য ফোন করেছি স্যার। বেশ, আপনার জন্ম তারিখ, সময় এগুলো একটু শুনি। 6 জুন 5th জুন 1987, 1987, টাইম বলুন। 3:47 AM, 3:47 AM, মানে ভোরবেলা। ভোরবেলা। তার মানে এটা 4 তারিখ রাতে, তাই তো? 6 জুন, হ্যাঁ, 4 জুন। 4 তারিখ রাতে হলেই তো 5 তারিখ ধরা হবে আমাদের সেই হিসাবে, যেহেতু রাত 12টার পর। যা হোক, আপনার বিশ্বলগ্ন সিংহ রাশি, জানেন তো সিংহ রাশি? না না স্যার, আমার কন্যা রাশি। তাহলে ভুলভাল বলছেন। 5 জুন 1987, তাই তো? হ্যাঁ, 6 জুন 1987, সেখানে কিন্তু আমাদের 3:47 AM। সিংহ রাশি দেখাচ্ছে, যা আপনি ডেটা দিলেন, অন দ্য বেসিস অফ হুইচ চার্ট কিন্তু সিংহ রাশি শো করছে। এর বাইরে আমরা যেতে পারছি না। আপনি কি 5 বলছেন না 6 বলছেন? 6 বলছি, 6। 6 বলছেন। ও, তাহলে 6 জুন। 6 জুন হলে সিংহ রাশির পরের হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। 6 জুন যদি হয়, দাঁড়ান একটু ওয়েট করুন। 3:47 ভোরবেলা, 3:47 অন্ধকার থাকতে হয়েছে। হ্যাঁ, কন্যা রাশি এসছে আপনার। চন্দ্রকেতু যোগ, গ্রহণ যোগ। জীবনে দারিদ্র্য পিছু ছাড়বে না, যতই টাকা রোজগার করুন। যা হোক, যেটা আসছি চার্টে আসছি, এডুকেশনটা ভালোই, টেকনিক্যাল লাইনে এডুকেশন, এবং ম্যারেজও হয়ে গেছে। কিন্তু এডুকেশন তো টেকনিক্যাল লাইনে হলো, চাকরি নেই। প্রশ্নটা হচ্ছে চাকরি কবে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। চাকরি কবে হবে? তা বর্তমান যে পরিস্থিতি চলছে, কোটি কোটি লোকের চাকরি গেছে। এখন আপনার চার্টেও কিন্তু বর্তমান সময়টা ভালো নয়। সুতরাং ওয়েট করা ছাড়া গতি নেই, কারণ বিশ্বলগ্নের রেসপেক্টে লগ্নে রাহু পাস করছে। খুব খারাপ অবস্থা, বিশ্বলগ্ন বিশ্বরাশির অবস্থা খুব খারাপ। সুতরাং সেই রেসপেক্টে বলা যায় আপনাকে আরও কিছু ওয়েট করতে হবে। এবং চন্দ্রকেতু যোগ কখনোই ভালো হয় না, এটা হচ্ছে গ্রহণ যোগ। সেই যোগটা আপনার চার্টে আছে। এর ফলে হচ্ছে কি দারিদ্র্য যোগ। তখন সব কিছু মিলিয়ে আপনার যে ব্যাপারটা হচ্ছে, একটু ওয়েট করতে হবে এবং ভালো অ্যাস্ট্রোলজারে কনসাল্ট করে নেবেন, কারণ কয়েকটা জায়গায় কিন্তু রেকটিফিকেশনের দরকার। না হলে কিন্তু জীবনের কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি থাকা সত্ত্বেও টোটাল কিন্তু রেকগনিশন পাবেন না। ঠিক আছে? শুনতে পাচ্ছেন? স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। স্যার আমার মেরিট লাইফটা কেমন হবে? কোনটা? কেরিয়ার? মেরিট লাইফটা? ম্যারিড লাইফটা ভালো নয়। কেমন বুঝছেন কেমন আপনি নিজে? না, এখন আপাতত তো ঠিকই আছে স্যার। হ্যালো শুনতে পাচ্ছি। স্যার, আপাতত তো ঠিকই আছে, তো মানে কেমন হবে ওভারঅল আর কি, এই জন্য আর কি। তাহলে যখন আপনার বিবাহিত জীবন ঠিকই আছে, তাহলে আপনার ম্যারিড লাইফ নিয়ে সন্দেহ হচ্ছে কেন যে আগামী দিনে খারাপ হতে পারে? ঠিক আছে, কিছু আভাস আপনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন হয়তো বা। থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য। এগুলো হচ্ছে এক একটা সিমটম, মানে অনেক সময় মুখে বলতে হয় না, বুঝতে পেরেছেন? সমঝদারকে ইশারাই কাফি হতে হয়। এই হচ্ছে ব্যাপার। আপনার কেন প্রশ্ন থাকবে যে তাহলে বিবাহিত জীবন কেমন হবে? বেশ, তা যা হোক। আমরা আলোচনায় চলে আসি, সঙ্গে থাকুন। আর যদি আপনার মনে হয় যে আপনাকে প্রতিকার করাতে হবে, অনলাইন প্রতিকার করান। আপনি আগরতলায় রয়েছেন, এখন খুব সম্ভবত আগরতলায় চেম্বার নেই, তবে আমি একটু চেম্বারগুলো বলে দিই। চেম্বারগুলো যেখানে যেখানে রয়েছে, আগরতলার যারা বা আসামের যারা বা যারা বাইরে রয়েছেন, তারা অনলাইন কনসালটেন্সিতে আসতে পারেন। সোমবার হচ্ছে গড়িয়াহাটে চেম্বার রয়েছে সজলদার, 11টা থেকে 3টে পর্যন্ত আপনি আসতে পারেন। করোনা বিধি মেনে, দূরত্ব বিধি মেনে, মাস্ক স্যানিটাইজার ইউজ করে আপনাকে আসতে হবে। বৃহস্পতিবার গীতা প্যালেস হাওড়াতে চেম্বার রয়েছে সজলদার। টাইম হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, মানে রাত 8টা পর্যন্ত।
শনিবারে বালির নিমতলায় চেম্বার রয়েছে, টাইম হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। বুধবার রয়েছে সিঁথির মোড়ে বম্বে ডাইং শোরুমে, যেখানে উনি বসতেন, এটার টাইম হচ্ছে দুপুর 3টে থেকে 8টা পর্যন্ত। আর বাঙ্গুরে তার নিজস্ব চেম্বার রয়েছে, এই সময়টা একটু ফোন করে জেনে নেবেন, এনি কনভিনিয়েন্ট টাইম সেটা হবে। উনি যখন বাইরে চেম্বার না থাকবে সেই সময় বাঙ্গুরে নিজস্ব চেম্বার উনি দেখে দেবেন, সজলদা দেখবেন এই সময়টা। এই হচ্ছে চেম্বার শিডিউল। যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনি টেলিফোন লাইন নিচে রয়েছে দেখুন, বুকিং নাম্বার, এই বুকিং নাম্বার বুকিংয়ের জন্য এখানে আপনি ফোন করে, যদি বুকিং করার ইচ্ছে থাকে তবেই ফোন করবেন, এমনি কোথায় বসেন কী করছেন এসব জানবার জন্য ফোন করে দরকার নেই। বেশ, আরেকজন রয়েছেন ফোনে, আমি একটু নিয়ে নিই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার, আমি মৌসুমী বসু বলছি। মৌসুমী কোথা থেকে? আমি কলকাতা বেলেঘাটা থেকে বলছি। কলকাতা বেলেঘাটা থেকে। মৌসুমী, কি বিষয়ে, মানে কার বিষয়ে জানার ইচ্ছা? স্যার আমি একটু আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। আপনার হাজবেন্ড সম্পর্কে, এমনি প্রোগ্রাম সম্পর্কে আপনার কিছু বলার আছে? এই প্রোগ্রাম বাবা, সম্পর্কে প্রোগ্রাম তো আমার ভীষণ ভালো লাগে স্যারের প্রোগ্রাম। আমি সব যখনই হয় তখনই একেবারে বসে যাই, এখন যেমন বসে পড়েছি। ওনার জ্ঞান, ওনার অভিজ্ঞতা মানে সত্যি অতুলনীয়। আমি এত ভালোবাসি ওনাকে, মানে উনি আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে ওনার প্রোগ্রাম আমার। আপনার বয়স কিরকম হবে? আমার 42। 42। দেখুন, আমি কেন এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ নতুন প্রজন্মের যারা বা যারা এই মিডল এজ, তাদের স্পিরিচুয়াল অনুষ্ঠান ভালো লাগে, তার মানে বুঝতে হবে সেই মাত্রায় ভালো যে যেটা সবাই বসে শোনে, ফ্রম ইয়াং টু অবশ্যই। ওল্ড, ফ্রম 8 to 80। বুঝতে পারছেন? একদম, একদম। এইটাই হচ্ছে ব্যাপার। বেশ, আপনি আপনার ভালো জিনিস, গুণগত মানের জিনিস সবার ভাল লাগবে। হ্যাঁ, একটা ভালো ওনার মতন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমি তো বলবো খুব কম আছে। এত ভালো লাগে ওনার প্রোগ্রাম ওকে, আমার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনার হাজবেন্ডের ডিটেলটা একটু বলুন। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওনার হচ্ছে দোসরা মে 1970। 1970। টাইম, সময়? সকাল 10:30। কোথায় জন্ম? কলকাতায়? নদিয়া। সকাল 10:30। এনার মীন রাশি জানেন তো? হ্যাঁ 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 স্যার জানি। শনিবার জন্ম, মীন রাশি, চারটা ভালোই চার, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ঠিকই আছে, ভালো আছে, খারাপও আছে। এমন একটা টাইম চলছে কোনো ডিসিশন নিতে পারছেন, ইনডিসিশনে ভুগছেন। এটা একদম ঠিক। টেকনিক্যাল লাইনের চার, টেকনিক্যাল স্টাডি, কর্ম পরিবর্তনের যোগ চলছে, কিন্তু খুব পরিশ্রমী, খুব ম্যাগনেটিক অ্যাট্রাকটিভ পাওয়ার রয়েছে, কিন্তু সিচুয়েশান তো হোস্টাইল, সেই জন্য প্রচুর কাজ করেও সেই রেজাল্ট বা সেই এটা আসছে না, রেকগনিশনটা আসছে না। তার জন্য একটু ওয়েট করতে হবে। কর্কট লগ্নের মাথার উপরে শনি বর্তমানে গোচরে রয়েছে, সেই জন্য সব দিক দিয়েই এখন কর্কট, মিথুন, বৃষ এদের অবস্থা খুব খারাপ। সুতরাং আর একটু ওয়েট করা ছাড়া গতি নেই। বৃহস্পতি অবশ্য ট্রানজিটে 20 সেপ্টেম্বর এনার মাথার উপরে আসবে, একটু চেঞ্জ আসবে, কিন্তু আপনার রিকগনিশন রেজাল্ট পেতে গেলে আরও কিছুদিন ওয়েট করতে হবে। সামনের বছর এপ্রিলটাকে ক্রস করতে হবে। ঠিক আছে? স্যার ওর কি চেঞ্জ কিছু হবে? চেঞ্জ হবে, একটু ওয়েট করুন। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই। ও না একটু শেয়ার মার্কেটের উপর একটু ঝোঁক আছে, একটু শেয়ার মার্কেট করে, তাই ওটা কি ওর পক্ষে ঠিক? শেয়ার মার্কেটের কারকগ্রহ হচ্ছে মার্কারি, বুধ। বুধের পজিশনটা, বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। সেই বুধ এখানে শনিযুক্ত হয়ে বসে আছে। সুতরাং শেয়ার মার্কেট করতে করতে কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রোভাইডেড যদি বুধটাকে প্রপারলি রেমেডি না করা হয়। প্রথম কিছু দেবে, তারপর কিন্তু এমন একটা লস হবে যেটা পেলো তার তুলনায় লসটা বেশি হয়ে গেল, দেবে তার থেকে বেশি বেরিয়ে যাবে। সুতরাং সেই জায়গায় সেই কারকগ্রহকে ঠিক মতন সুস্থ করে তবেই শেয়ার মার্কেটে কিন্তু ঝাঁপানো উচিত। ঠিক আছে? বোঝা গেল। আর যদি বিস্তারিত জানতে হয় হাজবেন্ডকে নিয়ে, যদি আপনার মনে হয় তাহলে আপনি চেম্বারে আসতে পারেন, কারণ একাধিক চেম্বার খোলা রয়েছে। আমি চেম্বারগুলো আরও আরেকবার বলে দিই। সোমবার গড়িয়াহাটে সকাল 11টা থেকে 3টে পর্যন্ত, বৃহস্পতিবার গীতা প্যালেস হাওড়াতে 3টে থেকে 8টা পর্যন্ত চেম্বার, শনিবারে বালিতে নিমতলাতে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত চেম্বার, বুধবার সিঁথির মোড়ে বম্বে ডাইংয়ের শোরুমে 3টে থেকে 8টা পর্যন্ত চেম্বার, বাঁকুড়ায় যখন কনভিনিয়েন্ট টাইম থাকবে তখন আপনি ফোনে জেনে নেবেন, জেনে নিয়ে তারপর বাঙ্গুড়ি যে নিজস্ব চেম্বার রয়েছে সেখানে আপনি আসতে পারেন। এই হচ্ছে শিডিউল। আবার আমরা আলোচনায় চলে যাই। 6 মে 1909 উনি শেষবারের মতন
প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে উঠলেন। লক্ষ্য হচ্ছে আমাদের কোর্ট প্রিজন ভ্যানে উঠলেন সতীর্থদের সঙ্গে, কারণ আজ দায়রা আদালতে বিচারক বিচক্রফট রায় দেবেন। অন্যদের ফাঁসি, দ্বীপান্তর প্রভৃতি সাজা হলেও অরবিন্দ বেকসুর খালাস পেয়ে গেলেন। তিনি আগেই দৈববাণী শুনেছিলেন যে তিনি মুক্ত হবেন। ইংল্যান্ডের কিংস কলেজের প্রাক্তন সহপাঠী বিচারক বিচক্রফট কোনো প্রমাণ পেলেন না তার বিরুদ্ধে। মুক্ত অরবিন্দ জেলে যে আধ্যাত্মিক জগতের সন্ধান পেলেন, তাতে আর বৈপ্লবিক জগতে ফিরে যেতে মন চাইল না। অগ্নিযুগের ঋত্বিক অরবিন্দ, যিনি চেয়েছিলেন কংগ্রেসের সব সদস্যকে বিপ্লবী গড়ে তুলবেন, 1 বছর পর জেল থেকে বেরোলেন ঋষি অরবিন্দ হয়ে। সোজা চলে গেলেন চন্দননগর। সেখান থেকে পরের বছর এপ্রিলে ডুপ্রে জাহাজে চড়ে ফরাসি পন্ডিচেরির উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। তারপরেই তার আধ্যাত্মিক জগতের টোটাল দায়িত্ব নিয়ে নিলেন স্বয়ং ভগবান বাসুদেব। ওইখানে শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন বারবার, একবার নয়, বারবার দর্শন পেয়েছিলেন জেলের মধ্যে। প্রারব্ধ কর্ম এত সুন্দর ছিল যে তার এই জেল খাটাটা ছিল তার জীবনের কিন্তু একটা টার্নিং পয়েন্ট। এবং এইখানে এসে যে নিভৃতবাসে 1 বছর ছিলেন, অর্থাৎ সেখানে বসে বসে তিনি ধ্যান, ধারণা, প্রাণায়াম এবং ম্যাক্সিমাম সময় তিনি ছিলেন মৌন অবলম্বন করতেন। করে তার সাধনার পটভূমিটা তৈরি হলো জেলের কুঠুরির অন্দরে, এবং সেখান থেকেই এক মহান ঋষি কিন্তু উদ্গত হলেন। শ্রীকৃষ্ণর বাবা মা জেল খেটেছিলেন এবং সেখান থেকে শ্রীকৃষ্ণ বেরিয়ে এসেছিলেন। তা যা হোক, ঋষি অরবিন্দের এই যে জেল খাটাটা, কারাগারে এই 1 বছর কাটানোটা তার জীবনের কিন্তু একটা বিরাট উল্লম্ফন, বিরাট একটা উজ্জীবনী আবাহন, এবং আধ্যাত্মিক জগতের যে রূপরেখাটা ভবিষ্যতে তৈরি হয়েছিল তার কিন্তু রুট পয়েন্ট ছিল জেলের সেই সুন্দর কুঠুরিটা, যেখানে বসে তিনি সাধনার পটভূমিটাকে রচনা করেছিলেন। পরবর্তীকালে ঋষি অরবিন্দ আরও বহু সাধনা করেছেন, এবং আমি নর্মদা পরিক্রমার সময় উত্তর তটে গিয়ে একটা কালী মন্দিরের দর্শন পাই। সেখানে একজন সাধু বসে আছে, বলছে ঋষি অরবিন্দ এই কালী মন্দিরে এসে কিন্তু বহু বছর মা নর্মদার তটে কিন্তু বহু বছর তপস্যা করেছিলেন, যেটা তার জীবনীকাররা খুব কম জানেন। এবং সেখানে ঋষি অরবিন্দ যে আসনে বসে তপস্যা করেছিলেন বহু বছর, সেই নির্জন মাতৃমন্দিরে, সেখানেও আমি বেশ কিছুদিন ছিলাম। সুতরাং ওই অভিজ্ঞতাটা কিন্তু আমার কিন্তু এক্সট্রা পাওনা, যেটা স্বচক্ষে দেখে এসেছিলাম। এবং ভারতবর্ষের যত মহাপুরুষ ঋষিরা রয়েছেন, তারা নর্মদা তটে গিয়ে তপস্যা করেননি, এরকম খুব বিরল অভিজ্ঞতা কিন্তু রয়েছে। সুতরাং বহু মহাপুরুষ, সে লোকনাথ বাবা থেকে আরম্ভ করে আমাদের বালানন্দ ব্রহ্মচারী থেকে আরম্ভ করে সবাইকেই কিছু না কিছু দিনের জন্য নর্মদা তটে গিয়ে কিন্তু তপস্যা করতে হয়েছিল। ঋষি অরবিন্দ কিন্তু তার ব্যতিক্রমী নন, তিনিও কিন্তু নর্মদা তটে গিয়ে তপস্যা করেই কিন্তু তার প্রকৃত সিদ্ধিলাভ কিন্তু ঘটেছিল। সুতরাং আমরা স্বাধীনতা দিবস ক্রস করে এসেছি। এই স্বাধীনতা দিবস ক্রস করে আসার পরে আমরা কিন্তু যে প্রকৃত স্বাধীনতা হচ্ছে, ঈশ্বর লাভ না হলে প্রকৃত স্বাধীনতা আসে না। সেই প্রকৃত স্বাধীনতা লাভের জন্য যে প্রয়াস দরকার, সেটাই কিন্তু আধ্যাত্মিক জীবনের কিন্তু প্রকৃত রূপরেখা। অর্থাৎ কথামৃতে রয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে একটা গরুর গলায় দড়ি বাঁধা আছে, দড়িটাকে যত লম্বা করে দেওয়া যাবে, গরু তার বিচরণ ক্ষেত্রের পরিধিটা তত বাড়বে, এবং ইচ্ছে করলে গরুর মালিক গরুর খোঁটাটাকে তুলে দিতে পারেন, গরুটাকে কিন্তু চিরমুক্ত করে দিতে পারেন। সুতরাং ঈশ্বর লাভই হচ্ছে প্রকৃত সাধনার কিন্তু রূপরেখা। আমরা স্বাধীন ভারতবর্ষে বসে আজকে গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোককে আমরা অনুধ্যান করছি। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। আজকে এই মহান লগ্নে ঋষি অরবিন্দের ফুটস্টেপ, উই শুড ফলো দ্য ফুটস্টেপস অফ ঋষি অরবিন্দ। কিন্তু তিনিই প্রকৃত লিডার, আধ্যাত্মিক জগতের লিডার। সুতরাং ভারতবর্ষের নেতা এমন হওয়া উচিত যাকে তাকে অনুসরণ করবে, হ্যাঁ, তারা যেন অন্ধকারে না যায়, আলোর থেকে কিন্তু আলোর জগতে কিন্তু তাদের যেন উদ্বর্তন ঘটে। বেশ, গীতার 3 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকের সঙ্গে অরবিন্দের জীবন যেভাবে মিলিয়ে দিলেন সজলদা, এতে আমার খুব স্থির বিষয়। মানে এই যে এই কদিন অনুষ্ঠান করবার সুবাদে আমি বুঝি যে মানুষের বেসুরো ছন্দের জীবন কেটে যাওয়া ঘুড়ির মতো যখন উঠতে থাকে, তার সঙ্গে সুতোতে জুড়ে দেওয়া এবং তাকে আবার ওই লাটাইয়ের সুতোর নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা একমাত্র আপনার পক্ষেই সম্ভব। থ্যাংক ইউ। অসামান্য, অসাধারণ। আজকে এখানে শেষ করছি। আবারও পরবর্তী অনুষ্ঠান আমাদের থাকবে সজলদার মঙ্গলবার দুপুরবেলায় 12টা 5-এ। নজর থাকবে সেদিকে। নমস্কার দাদাকে, নমস্কার সবাইকে।